পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা রতনপুর গ্রামের শেষ প্রান্তে এক জরাজীর্ণ কুঁড়ে ঘরে বাস করত তিন অনাথ বোন। ছোটবেলায় মহামারীতে বাবা মা মারা যাওয়ার পর থেকে সমাজ তাদের অপয়া বলে অবহেলা করত। একদিন সকালে তারা যখন পুকুর ঘাটে জল আনতে যায়, তখন গ্রামের মহিলারা তাদের দেখে কুৎসিত কথা বলতে শুরু করে। আমরা আপনাদের কি ক্ষতি করেছি কাকিমা? কেন রোজ এভাবে আমাদের অপমান করেন? নিজেদের মা বাপকে খেয়েছিস, এখন আবার আমাদের উপর নজর দিচ্ছিস? দিদি, তুই ওদের কথার উত্তর দিস না। অপমানের এই তীব্র জ্বালা বড় বোন কমলার মনে গভীর ক্ষোভের জন্ম দেয়। জল নিয়ে তিন বোন যখন ফিরছিল, এক রাজপুত্রের মতো সুদর্শন যুবক ঘোড়ায় চড়ে তাদের দিকে এগিয়ে আসে। যুবককে দেখে কমলার মনে হয় এটাই বোধহয় তার এই নরক থেকে মুক্তি পাওয়ার একমাত্র সুযোগ। শোন, তোরা কলসি নিয়ে এগো, আমি জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ কুড়িয়ে আসছি। বেশি দূর যাস না দিদি, আমার কিন্তু এই অচেনা লোকটাকে দেখে কেমন যেন ভয় করছে। সে নিজের বয়স এবং সমাজের অপবাদের কথা ভুলে যুবকটির পথ আটকে দাঁড়ায়। আরে পথিক, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? ওই গ্রামের ভেতরের মানুষ ভালো নয়, তুমি পথ বদলে নাও। তুমি কে সুন্দরী যে প্রথম দেখাতেই আমার এত চিন্তা করছো? আমার নাম মোহন, অন্য রাজ্য থেকে এসেছি। একজন অচেনা পথিক বিপদে পড়ুক তা আমি চাই না, তাই তোমাকে সতর্ক করা আমার দায়িত্ব মনে করলাম। ধন্যবাদ তোমাকে। আসলে আমার অনেক দূরে যেতে হবে। তুমি কি দয়া করে আমাকে আজ রাতে তোমাদের ওখানে আশ্রয় দেবে? ছেলেই আমাদের এখানে থাকতে যাচ্ছে, একে যেমনি হোক আমার দুই বোন থেকে আড়ালে রাখতে হবে। হ্যাঁ, কেন নয়? তবে তুমি ঘোড়া নিয়ে এখানেই দাঁড়াও, আমি আমার বোনেদের রাজি করিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন অপেক্ষা করি, তুমি চালু এসো। বাহ, শিকার তো খুব সহজেই জালে ধরা দিল। এমন বোকা মেয়েই তো আমার প্রয়োজন ছিল। কুঁড়ে ঘরে ফিরে এসে মিতা ও শান্তাকে এক কাল্পনিক গল্প শোনায়। সে বলে যে যুবক মোহন আসলে তার দীর্ঘ 2 বছরের পুরনো প্রেমিক এবং তারা পরদিনই বিয়ে করে এই গ্রাম ছেড়ে চলে যাবে। এই কি বলছিস দিদি? তুই তো কখনো আমাদের ছেড়ে কোথাও যাসনি, তাহলে প্রেম হলো কিভাবে? সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। ও আজ আমাদের বাড়িতেই থাকবে এবং কাল ভোরে আমরা বিয়ে করব। কিন্তু দিদি, আজকের আগে এই লোকটাকে কখনো আমরা গ্রামের আশেপাশেও দেখিনি। তোরা ওর সামনে কোনো উল্টোপাল্টা আচরণ করবি না, আমি ওকে ভেতরে নিয়ে আসছি। কমলার এমন অদ্ভুত কথা শুনে শান্তার মনে গভীর সন্দেহের জন্ম হয়, কারণ সে জানত তার দিদি কখনো একা বাইরে কোথাও যায়নি। মিতা দিদি, তোর মনে হচ্ছে না বড় বিপদ আসার সংকেত মিলছে? হ্যাঁ রে, কিন্তু বড় দিদি অপমানের জীবন থেকে পালানোর অন্ধমোহে এখন পুরো অন্ধ হয়ে গেছে। মিতাও দিদির এই আকস্মিক সিদ্ধান্তে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। কমলা যখন মোহনকে ঘরে এনে তার সেবায় মত্ত ছিল, তখন শান্তা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে সোজা চলে যায় গভীর জঙ্গলে অবস্থিত এক প্রাচীন মন্দিরে। সেখানে এক সাধু মহারাজ পরম ধ্যানে মগ্ন থাকতেন। শান্তা তার মনের ব্যাকুলতা আর আশঙ্কার কথা সাধু মহারাজকে খুলে বলে। সাধু মহারাজ নিজের দিব্য চক্ষু বন্ধ করে মোহনের আসল সত্য উন্মোচন করতেই চরম আতঙ্কে শিউরে ওঠেন। সর্বনাশ! ওই যুবক এই দুনিয়ার কোনো মানুষ নয়, সে এক অদৃশ্য মায়াবী দরজার ওপার থেকে এসেছে। অদৃশ্য মায়াবী দরজা? তার ওপারে কি আছে সাধু মহারাজ? সেটি এক অভিশপ্ত রাজ্য। সে যদি একবার তোমার বোনেদের ওই জাদুকরী দরজার ভেতরে নিয়ে যায়, তারা আর কখনো জ্যান্ত ফিরবে না। হে ঈশ্বর, আমি কিভাবে আমার বোনেদের রক্ষা করব? আমায় পথ দেখান। তোমাকে যে কোনো মূল্যে তাদের ওই দরজার ভেতরে যাওয়া থেকে আটকাতে হবে। নিজের বুদ্ধির ওপর ভরসা রাখো।
পরের দিন ভোরে কমলা ও মোহন যখন যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, মিতা তাদের পথ আটকে দাঁড়ায় এবং এই নরক থেকে মুক্তির জন্য মোহনের ভাইয়ের সাথে নিজের বিয়ের প্রস্তাব রাখে। তুমিও চলো, আমার এক রূপবান ছোট ভাই আছে, তার সাথেই তোমার বিয়ে দিয়ে দেব। চতুর মোহন খুব সহজেই মিতাকেও রাজি করিয়ে নেয়। শান্তা বুঝতে পারে যে মুখে বারণ করে সে তার বোনেদের আটকাতে পারবে না, তাই তাদের একা বিপদে না ফেলে সে নিজেও তাদের সাথে যাওয়ার জন্য মনস্থির করে এবং মোহনের সঙ্গী হয়। দাঁড়াও, তোমরা সবাই যাচ্ছ যখন, তখন আমি একা কেন পড়ে থাকব? আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। খুব ভালো কথা। আমাদের গ্রামে যুবকের কোনো অভাব নেই, তোমার জন্যও এক সুপাত্র খুঁজে দেব। তুই তো একটু আগে বলছিলি এই লোকটা ভালো নয়, এখন আবার সাথে যাওয়ার জন্য এত নাচছিস কেন? মন বড় বিচিত্র দিদি, পরিস্থিতি বুঝে মন বদলে ফেললাম। চল, সবাই মিলে রওনা দেওয়া যাক। চারজনে মিলে জঙ্গলের গভীরে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ পথ অতিক্রম করার পর দুটি বিশাল পাথরের পাহাড়ের মাঝখানে অবস্থিত এক রহস্যময় ও ভয়ঙ্কর প্রবেশদ্বারের কাছে এসে পৌঁছায়। মোহন গর্বের সাথে জানায় যে এটাই তাদের রাজ্যের সীমানা। এই যে দেখছো বিশাল পাথরের দরজা, এটাই আমাদের রাজ্যের সীমানা। এর ভেতরেই আমাদের পুরো গ্রাম। আরে, এমন অদ্ভুত দরজা তো আমি আমার জীবনে কখনো দেখিনি। কেমন একটা জাদুকরি হাওয়া বইছে এর ভেতর থেকে। কি ভাবছো শান্তা? চলো পা বাড়ানো যাক আমাদের রাজপ্রাসাদের দিকে। না, কিছু না, তুমি আগে চলো মোহনবাবু, আমরা তোমার পিছু পিছুই আসছি। শান্তা এক নজরেই বুঝতে পারে যে এটি সাধু মহারাজের বলা সেই কালনাগিনী দরজা, কিন্তু বোনেদের বাঁচানোর অদম্য ইচ্ছা নিয়ে সে কোনো দ্বিধা ছাড়াই সেই দরজার ভেতর পা বাড়ায়। দরজা পার হতেই তিন বোন এক সম্পূর্ণ ভিন্ন ও চোখ ধাঁধানো দুনিয়ায় প্রবেশ করে। চারদিকে সবুজের সমারোহ এবং জাঁকজমকপূর্ণ পরিবেশ দেখে কমলা ও মিতা উল্লাসে মেতে ওঠে, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন শান্তা যখন চারপাশের মানুষদের লক্ষ্য করে তখন তার বুকের রক্ত হিম হয়ে যায়। সে খেয়াল করে যে পুরো গ্রামে কেবল পুরুষরা ঘুরে বেড়াচ্ছে, সেখানে কোনো নারী, কুমারী মেয়ে বা ছোট কোনো বাচ্চার চিহ্নও নেই। কি হলো? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সামনে চলো, রাজপ্রাসাদ এখনো কিছুটা দূরে। মোহন ভাই, তোমাদের এই গ্রামে কোনো মেয়েদের বা ছোট বাচ্চাদের তো দেখতে পাচ্ছি না, তারা কোথায়? আমাদের গ্রামের মেয়েরা একটু পর্দার আড়ালে থাকতেই পছন্দ করে, প্রাসাদে গেলেই সব দেখতে পাবে। মোহন তিন বোনকে নিয়ে রাজপ্রাসাদের প্রধান দরবারে এসে পৌঁছায়। সেখানে এক নিষ্ঠুর ও হিংস্র চেহারার রাজা সিংহাসনে বসেছিল। প্রাসাদে ঢোকা মাত্রই মোহন আচমকা কমলা ও মিতাকে সজোরে ধাক্কা দিয়ে রাজার পায়ের কাছে ফেলে দেয়। মোহনের এই রূপ দেখে দুই বোন স্তম্ভিত হয়ে যায়। রাজা অট্টহাসি হেসে মোহনের চাতুরীর প্রশংসা করে এবং কালভৈরব গ্রামের সেই ভয়ঙ্কর অভিশপ্ত নিয়ম প্রকাশ করে। এই নিন মহারাজ, আমি আপনার জন্য বাইরের জগৎ থেকে নতুন আমানত নিয়ে এসেছি। চমৎকার কাজ করেছো মোহন, তুমি আমাদের এই কালভৈরব রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত ও সেরা গুপ্তচর। এ কি করছো মোহন? তুমি তো আমাকে ভালোবাসতে, বিয়ে করে স্ত্রী বানাবে বলেছিলে। তুমি তো তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে। এমন বিশ্বাসঘাতকতা কেন করলে আমাদের সাথে? চুপ কর বোকার দল, আমাদের এই গ্রামে কোনো মেয়ে জন্মায় না। জন্মালেই রাজার নিয়মে গলা টিপে মারা হয়। ঠিক তাই, বংশ রক্ষার জন্য আমরা বাইরের বোকা মেয়েদের ফাঁদে ফেলে আনি। ওহ ঈশ্বর, সাধু বাবার কথাই ঠিক হলো। আমাকে আড়ালে থেকে এই শয়তানদের বিনাশের উপায় খুঁজতে হবে। প্রহরীরা, এই নতুন দাসীদের নিয়ে গিয়ে কক্ষে বন্দি করো। শান্তা প্রাসাদ থেকে লুকিয়ে বেরিয়ে রাজার দুর্বলতা খোঁজার চেষ্টা করছিল। তখনই এক সৈন্য রাজার কাছে এসে খবর দেয় যে কল্যাণী নামের এক গ্রাম্য বধূকন্যা সন্তানের জন্ম দিয়েছে। শান্তা লুকিয়ে রাজা ও সৈন্যদের পিছু নিয়ে কল্যাণীর ঘরে পৌঁছায়।
সেখানে রাজা অত্যন্ত নিষ্ঠুরভাবে সদ্যজাত শিশুটিকে ছিনিয়ে নিয়ে হত্যার আদেশ দেয়। রাজা চলে যাওয়ার পর শান্তা কল্যাণীর কাছে গিয়ে রাজার মৃত্যুর কোনো গোপন পথ আছে কিনা তা জানতে চায়। দিদি কেঁদো না, আমি এই রাক্ষস রাজার ধ্বংস চাই। ওকে মারার কোনো উপায় কি তুমি জানো? কে তুমি? এখান থেকে চলে যাও। এই রাজাকে কেউ মারতে পারে না। কোনো অস্ত্র বা সাধারণ বিষ ওর গায়ে কাজ করে না। যতই সে অজয় হোক না কেন, মায়ের কান্নার বদলা আর বোনেদের সুরক্ষায় আমি ওর শেষ দেখেই ছাড়ব। ঈশ্বর তোমাকে শক্তি দিন বোন, কিন্তু খুব সাবধানে থেকো। সে পরম মায়াবী শয়তান। রাজাকে মারার কোনো সাধারণ পথ খুঁজে না পেয়ে শান্তা হতাশ হয়ে গ্রামের পেছনের এক নির্জন হ্রদের পাড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার চোখের জলের পবিত্রতায় হ্রদের শান্ত জল হঠাৎ অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে এবং জলের নিচ থেকে এক অপরূপ সুন্দরী জলপরী উঠে আসে। জলপরী শান্তার সাহসের প্রশংসা করে এবং রাজাকে বধ করার একমাত্র গোপন জাদুকরী উপায়ের কথা তাকে বিশদভাবে জানিয়ে দেয়। সেই জড়িবুটি দিয়ে কি হবে জলপরী? সেটি কিভাবে রাজাকে শেষ করতে পারে? তার রস যদি এক ফোঁটাও দুধে মিশিয়ে রাজাকে পান করানো যায়, তবে তার সমস্ত জাদু ধ্বংস হয়ে সে মারা যাবে। আমি আমার প্রাণ দিতে প্রস্তুত জলপরী। আপনি শুধু আমাকে ওই দুর্গম পাহাড়ের পথ বলে দিন। পাহাড়ের পথ বড়ই কঠিন ও মায়াবী। নিজের মনের একাগ্রতা বজায় রেখো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। জলপরীর নির্দেশ মতো শান্তা এক অতি ভয়ঙ্কর ও দুর্গম পাহাড়ের গুহার মুখে এসে পৌঁছায়। গুহার ভেতরে পা রাখতেই একের পর এক মায়াবী বিভীষিকা তার সামনে আসতে থাকে। প্রথমে আগুন এবং পরে খাঁচায় বন্দি তার বোনেদের ভুয়ো কান্নার মায়া তৈরি হয় তাকে আটকানোর জন্য। কিন্তু শান্তা নিজের বুদ্ধি ও সাহস হারিয়ে না ফেলে সমস্ত ছলনা ভেদ করে গুহার শেষ প্রান্তে গিয়ে সেই অলৌকিক নীল জড়িবুটি সংগ্রহ করতে সফল হয়। তারপর শান্তয়া সেই গোলাপের জল নিয়ে গুহা থেকে বের হয়ে যায়। সেদিন রাতে শান্তা বুদ্ধি করে রাজার পানির জকে ভিতর সে গোলাপের জলটুকু মিশিয়ে দেয়। তারপর চালু করে বের হয়ে আসে। রাজা যখন ঘুম থেকে উঠে পানি খাইল, সাথে সাথে সেই জাদুর গোলাপ কাজ করে ফেলে এবং সেই মায়াচাল থেকে বের হয়ে এসে সেই আগের গুহাতে 3 বোন ফেরত আসলো এবং তারা বুঝতে পারল তাদের লোভ লালসা তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল এবং শান্তা তাদেরকে বাঁচিয়ে এনেছে। ওইদিকে শান্তা গ্রামবাসীরা তো চিন্তায় পড়ে গেছে। তারা ভাবতে লাগলো তাদের এই ব্যবহারের কারণে তারা 3 বোন জঙ্গলে চলে গেছে এবং তাদেরকে ফিরে আসতে দেখে গ্রামবাসীরা খুশি হয়ে যায় এবং তাদের 3 বোনকে নিয়ে আর কখনো খারাপ মন্তব্য করে না। তো বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের নাম দিয়ে ভিডিও বানাই, তাহলে তোমরাও কমেন্টে তোমাদের নামগুলা বলে যাবে এবং ভিডিওটা কেমন হয়েছে তা জানাবে। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাহাড় আর